হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে আমি নিয়ে চলে এসেছি পর্যায় সারণীর পার্ট 2 কে নিয়ে ডিসকাস করতে। এই পার্ট 2 তে কি হবে না, একই সাথে আমরা পর্যায় সারণী অনেকগুলো টপিককে কভার আপ করব। ডোবেরিনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, এছাড়া আমরা আদর্শ মৌল, সন্ধিগত মৌল সম্পর্কে ডিসকাস করব এবং গ্রুপ 18-এ থাকা নোবেল গ্যাসগুলি সম্পর্কে, এবং সব শেষে কি হবে না, পর্যায় সারণীর কোনো একটা মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করতে হয় তাও এখানে ডিসকাস আমি করব। ওকে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। পর্যায় সারণীর পার্ট 1 আপলোডে আমার একটা কথা বলা হয়নি, সেটা তোমরা আমাকে একটু ক্ষমা করে দাও। সেটা কি না, আমি তো প্রত্যেকটা শ্রেণী ধরে ধরে কিভাবে তাদের নামগুলোকে মনে রাখতে হয় তা বললাম, কে কোন পরিবারের, কোন গ্রুপটা কোন পরিবারের, কোন গ্রুপে কোন পরিবার রয়েছে তা তো আমি বলেছি, কিন্তু আমার একটা কথা বলা হয়নি। যখন আমি ধরো যে গ্রুপ 13কে পড়িয়েছিলাম, এটা কি না, এটা তো আমাদের হচ্ছে বোরন পরিবারের অংশ, তো বোরন পরিবারের অংশ। কিন্তু দেখো এর যে একদম শেষ মৌলটা রয়েছে সেটা কি না, নাইহোনিয়াম। ঠিক আছে, নাইহোনিয়াম। এটা কিন্তু দেখো গ্রুপ 13-এর অংশ হতে পারে, বাট বোরন পরিবারের কিন্তু এ অংশ নয়। ঠিক আছে, এ গ্রুপ 13-এ রয়েছে, নাইহোনিয়াম গ্রুপ 13-এ রয়েছে, বাট বোরন পরিবারের অংশ নয়। তো আমার কি ভুল হয়েছে না, গ্রুপ 13 থেকে আপ টু গ্রুপ 18 পর্যন্ত যে মানে শেষ মৌলগুলো রয়েছে এগুলো কি না গ্রুপে রয়েছে ঠিকই, কিন্তু পরিবারের অংশ নয়। ওকে, তো তেমনি ভাবে দেখো যদি আমরা গ্রুপ 14-এর কথা বলি, গ্রুপ 14টা কি না, গ্রুপ 14টা হচ্ছে কি কার্বন পরিবার। তো কার্বন পরিবারের আমার এখানে শেষ মৌলটা কে রয়েছে না, মানে গ্রুপ 14-এর যে শেষ মৌলটা রয়েছে কে না, ফ্লোরোভিয়াম। তো ফ্লোরোভিয়াম কিন্তু গ্রুপ 14-এ রয়েছে, বাট কার্বন পরিবারের অংশ নয়। তেমনি ভাবে আমরা যাব হচ্ছে মস্কোভিয়াম, লিভারমোনিয়াম, টেনেসিন, অগনেশন, এইগুলো কিন্তু দেখো যে গ্রুপ 15-এ রয়েছে, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 এরা রয়েছে, বাট কিন্তু দেখো গ্রুপ 16-এ যেগুলো রয়েছে হচ্ছে কি না নিকটোজেন গ্রুপ, তারপরে হচ্ছে চ্যালকোজেন গ্রুপ, তারপর হ্যালোজেন, তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই সমস্ত গ্রুপের কিন্তু এইগুলো হচ্ছে অংশ নয়। ওকে, যে বললাম যেটা, ঠিক আছে, এইগুলো তোমরা আমাকে একটু ক্ষমা করে দাও। ওকে, তো চলে আসছি আজকের টপিক, যে আজকের আমরা পর্যায় সারণীর পার্ট 2টাকে ডিসকাস করব। তো পার্ট 2তে একদম আমরা ফার্স্ট চলে আসি কোথায় না, ডোবেরিনারের ত্রয়ী সূত্রতে। দেখো ডোবেরিনার কি বলছে না, রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি মৌলকে তাদের কি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে আমরা কি দেখতে পাবো, যে মাঝের মৌলটা অপর দুটি মৌলের কি হচ্ছে না পারমাণবিক ভরের গড় হয়। এটা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তো ডোবেরিনারের এই ত্রয়ী সূত্রটা কি হচ্ছে এবার ভালো করে এক্সপ্লেন করছি। দেখো না, ডোবেরিনারের ত্রয়ী সূত্রে বলা হচ্ছে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি মৌল। তো আমি ধরো গ্রুপ 1 যেটাতে আমার কি আছে, ক্ষার ধাতু, তাহলে দেখো রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে কি লিথিয়াম, পটাশিয়াম এবং হচ্ছে সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম। এদের ক্ষেত্রে কি দেখতে পাবো না, লিথিয়ামের ক্ষেত্রে আমরা তার হচ্ছে পারমাণবিক ভর জানি আমরা কত 7, সোডিয়ামের ক্ষেত্রে আমরা 23 এবং পটাশিয়ামের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 39। ঠিক আছে, তো এরা হচ্ছে রাসায়নিক ধর্মের, এদের হচ্ছে সাদৃশ্য আছে, এদেরকে আমরা কি তাদের হচ্ছে পারমাণবিক ভরের কি না ক্রম অনুসারে সাজালাম। তো ডোবেরিনারের ত্রয়ী সূত্র অনুসারে কি হবে, এই যে সোডিয়াম মাঝের মৌলটা যে পারমাণবিক ভরটা রয়েছে সেটা কি না লিথিয়ামের 7 এবং পটাশিয়ামের 39, এদের পারমাণবিক ভরের কি হবে না গড় হবে। এটাই আমাদেরকে ডোবেরিনার বলতে চাইছেন। তো দেখো যদি আমরা কি করি না 39 এবং 7 কে আমরা গড় করলাম, তাহলে গড় করলে আমরা কত পেতে পারি, এখানে দেখো তো গড় করলে আমরা হচ্ছে 46/2, তো এটা আমরা কত পাবো না 23, যেটা কি হচ্ছে না আলটিমেটলি যেটা হচ্ছে সোডিয়ামের অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর। তো এটাই হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ওকে, আন্ডারস্ট্যান্ড, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি মৌলকে তাদের হচ্ছে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে যে মাঝের মৌলটা সেটা অন্য অপর দুটি মৌলের পারমাণবিক ভরের কি হচ্ছে না গড় হচ্ছে। ঠিক আছে, এটাই আমার ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এবার দেখো ডোবেরিনার তৎকালীন সময়ে ডোবেরিনার কি করলো না মোট 4টি ত্রয়ী গঠন করলো, এইটা একটা ত্রয়ী। এছাড়াও দেখো ডোবেরিনার আর যে সমস্ত ত্রয়ীগুলো গঠন করলো সেগুলো কি গঠন করেছিল, সেটা যেমন কি কি রয়েছে না, আমরা যে গ্রুপ 17-এ যেমন রয়েছিল কি না হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এটা একটা ত্রয়ী। এছাড়াও আমরা দেখি কি না গ্রুপ 16-এ যেটা ছিল, গ্রুপ 16-এ কি ছিল না সালফার, সেলেনিয়াম এবং হচ্ছে কি না টেলুরিয়াম। ওকে, টেলুরিয়াম। এরপর আর আছে আমাদের হচ্ছে গ্রুপ 2-তে আছে গ্রুপ 2-তে হচ্ছে ক্যালসিয়াম,
স্ট্রনসিয়াম এবং হচ্ছে কি না বেরিয়াম। ঠিক আছে, এছাড়াও কি না আমাদের হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ছাড়াও কি না ডোবেরিনার যে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং কি না সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মানে মোট 4টি ত্রয়ী তৎকালীন সময় ডোবেরিনার তৈরি করেছিল। ওকে, আন্ডারস্ট্যান্ড? সময় মোট 4টা ত্রয়ী গঠন করেছিল, তো তার মধ্যে একটা ত্রয়ী এটা। এছাড়াও আমরা কি না ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং হচ্ছে বেরিয়াম, এটা একটা ত্রয়ী, এবং হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা আরেকটা ত্রয়ী। এছাড়াও কি না আমাদের হচ্ছে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এটা আরেকটা ত্রয়ী। তো এই মোট হচ্ছে 4খানা ত্রয়ী ডোবেরিনার তার সময় কিন্তু গঠন করেছিল। তবে এর কিছু ভুল ত্রুটির কারণে এই সূত্রটা সর্বক্ষেত্রে প্রযোজ্য হলো না। যেমন সমধর্মী এমন কিছু মৌলগুলো রয়েছে যাদের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হয় না। যেমন দেখো যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এদের ক্ষেত্রে কি হয় না নাইট্রোজেনের আমরা জানি তার অ্যাটমিক ম্যাসটা হচ্ছে আমার হচ্ছে 14, এবং কি না ফসফরাসের ক্ষেত্রে অ্যাটমিক ম্যাসটা আমরা দেখি 31, এবং আর্সেনিকের ক্ষেত্রে 75। তো দেখো এটাও তো আমরা বলতে পারি এরা হচ্ছে নিক্টোজেন গ্রুপের হচ্ছে অংশ, যেহেতু ফার্স্ট মৌলটা নাইট্রোজেন, আমি আগের ক্লাসে আমি বলেছিলাম। তো এরা হচ্ছে সব একই গ্রুপের অংশ হওয়া সত্ত্বেও দেখো এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না? ত্রয়ী সূত্র কেন প্রযোজ্য হবে না? না আমরা এই ফসফরাস তো এখানে হচ্ছে মাঝের মৌল। তো দেখো আর্সেনিকের হচ্ছে 75 এবং হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 14, এটাকে তোমরা হচ্ছে গড় করে দেখো, তোমরা কি 31 পাবে? 31 তোমরা পাবে না। এখানে দেখো 5 4 9 আর হচ্ছে 7 1 হচ্ছে 8/2 সামথিং এরকম, না 5 4 9 আর 8/2। এবার এটাকে তোমরা যদি কাটাকাটি করে দেখো তাহলে তোমরা পাবে হচ্ছে 4 4 2 8, এবং হচ্ছে আবার তোমরা করতে পারো হচ্ছে 4 এবং 44 পয়েন্ট আমরা কত না 5 এরকম সামথিং একটা আমরা হচ্ছে ভ্যালু পাবো। ওকে, কিন্তু দেখো এটা তো 31 হলো না, তাই ডোবেরিনারের এই সূত্রটা ব্যর্থ হলো। ওকে, বোঝা গেল? চলে এলাম নিউল্যান্ডের অষ্টক সূত্রে। বিজ্ঞানী নিউল্যান্ড কি বলছে, বিভিন্ন মৌলগুলোকে তাদের কি না পারমাণবিক ভরের ক্রম অনুসারে তিনি সাজিয়ে কি দেখেন না প্রতি প্রথম অষ্টম মৌলে এসে তিনি দেখতে পাবেন না প্রথম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। অর্থাৎ ডোবেরিনার বিভিন্ন মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজিয়ে কি দেখেন না প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। জাস্ট এটুকুই, এক্সামের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও মনে রাখো। দেখো তোমাদের স্ক্রিনে একটা চার্ট উঠছে, সেই চার্ট অনুসারে দেখো হাইড্রোজেন থেকে আপ টু তোমরা চলে যাও ফ্লুরিন থেকে আপ টু ক্লোরিনে চলে আসো। তো দেখো প্রথম মৌলের ভৌত রাসায়নিক ধর্মের একটা পুনরাবৃত্তি হচ্ছে, এটা দেখাচ্ছে। জাস্ট এটুকু একটা কনসেপচুয়ালি ভাবে একটু মনে রেখে দাও। ওকে বন্ধুরা, দেখো চলে এলাম আমরা মোজলের সিদ্ধান্তে। এই যে মোজলের সিদ্ধান্ত, এটা ক্লাস 10-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয়, তাও একটু ছোট করে জেনে রাখো যে 1913 সাল নাগাদ বিজ্ঞানী মোজলে মার্কেটে এলেন। তিনি বললেন না একটা ধাতব প্লেটের উপর তিনি তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনটাকে ফেললেন। তো সেটা ফেলার ফলে কি দেখা যাচ্ছে না তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন যখন ওই ধাতব প্লেটে আঘাত করবে তার ফলে কি না এক্স রশ্মি উৎপন্ন হবে। কেমনটা একটু দেখো না, এখানে মনে করো আমার একটা ধাতব প্লেট আছে, এতে আমি কি করব না তীব্র গতিসম্পন্ন একটা আমি ইলেকট্রনকে আমি আঘাত করব। আঘাতের ফলে কি হচ্ছে না আঘাতের ফলে আমি দেখছি কি আঘাতের ফলে আমার এক্স রশ্মিটা উৎপন্ন হচ্ছে। তো এটা তো একটা আমি জানি, তো এটা একটা মেটাল, ঠিক আছে, মেটাল, এটা একটা ধাতু। তো এই ধাতুর যে মানে পরমাণু ক্রমাঙ্ক যেটাকে আমি জেড দ্বারা প্রকাশ করি, সেই জেডের সাথে এই যে এক্স রশ্মির যে কম্পাঙ্ককে আমরা কি না মিউ দ্বারা প্রকাশ করে থাকি। তো সেইটার যে পরিবর্তনের লেখচিত্রটা তিনি অঙ্কন করেন, এবং লেখচিত্র দ্বারা তিনি বোঝাতে চান যে কি এই পরীক্ষাটা দ্বারা বিজ্ঞানী মোজলে কি বোঝাতে চান যে কোনো একটা মৌলের কি না রাসায়নিক ধর্ম এবং হচ্ছে প্রকৃতি কিসের উপর নির্ভর করে না তার নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত কি না পরাতড়িৎ আধানযুক্ত প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে। তো নির্ভর করে তো এই কথাটা কি যে মোজলে হঠাৎ করে মার্কেটে এসে যে ছড়িয়ে দিল, কথাটা কি আমরা সত্যি বলে মেনে নেব? হ্যাঁ, মেনে নেব। কেন না এটা মানতে এই কারণে হবে যে আমি দেখি যে একটা পরমাণুর যদি আমি নিউক্লিয়াসটাকে আঁকি, সেই নিউক্লিয়াসের কেন্দ্রে আমার কি না প্রোটন তো অবস্থান করে এবং সাথে সাথে নিউট্রন অবস্থান করে, এবং কি না তাদের চারিদিকে বিভিন্ন কক্ষপথে কি না
আমাদের হচ্ছে ইলেকট্রনগুলি আবর্তন করে, এই কক্ষপথগুলিতে আমাদের হচ্ছে ইলেকট্রনগুলি আবর্তন করে। এবার দেখো কি না, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা তো আমরা জানি ইকুয়াল হয়, যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা আমার হচ্ছে ইকুয়াল হচ্ছে। প্রোটন সংখ্যা মিন্স পরমাণু ক্রমাঙ্ক। ওকে, একটা পরমাণু ক্রমাঙ্ক, একটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক যা হয় মানে তার প্রোটন সংখ্যা তা হয়, এবং মানে প্রোটন সংখ্যা যত হয় তার মানে নিউক্লিয়াসটা চারিদিকে কি হয় না ততগুলো আমার হচ্ছে মানে কক্ষপথগুলিতে তার হচ্ছে নাম্বারিং অনুযায়ী তার হচ্ছে ইলেকট্রনগুলি অবস্থান করে। ওকে, তো মানে এ কি হয়, এবার কি হয় না আমরা দেখি যে এই যে আমার হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা অবস্থান করে সেটাই কি হয় না রাসায়নিক ধর্ম এবং প্রকৃতির জন্য মূলগত দায়ী থাকে। আর আমরা দেখব যে কি না একটা নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক দ্বারা আমি কি না একটা নির্দিষ্ট মৌলকেই আমি নির্বাচন করতে পারি। ঠিক আছে, এই কারণেই আমি দেখি কি না আমি বলবো যে একটা মৌলের ভৌত রাসায়নিক ধর্মটা কিসের উপর নির্ভর করে, তার হচ্ছে মৌলের হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক জেড তার উপর নির্ভর করে। আন্ডারস্ট্যান্ড এভরিবডি, বোঝা গেল? তো এবার দেখো এই যে এর হচ্ছে যে ইকুয়েশনটা কেমন হয়, যে আমি কম্পাঙ্ক, তো এটা তো আমার কি, এটা হচ্ছে মিউ। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে মিউ, মিউ যেটাকে আমরা আর বলে থাকি এটাকে মিউ মানে হচ্ছে কি কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক। ওকে, আর এই জেডটা হচ্ছে আমার কি না হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক। তো এদের যে ইকুয়েশনটা হয় সেটা ঠিক এরূপ হয় যে যে এই যে মিউ এটা রুট ইজিক্যাল টু এ জেড মাইনাস অফ বি, এটা হচ্ছে ইকুয়েশন। যেখানে কি এটা তো আমি বললাম তো আমার এটা হচ্ছে কম্পাঙ্ক যেটা হচ্ছে মিউ, আর জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, আর এ আর বি হচ্ছে কি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে এ বি এরা কি না এরা হচ্ছে কনস্ট্যান্ট, এরা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এদের যে গ্রাফটা কেমন হয়ে থাকে না এদের গ্রাফটা আমরা হয় এটাকে দেখো, তোমরা যদি এটাকে ভেঙে দেখো তাহলে দেখবে এটা হচ্ছে y ইজিক্যাল টু mx প্লাস c এরূপ একটা ইকুয়েশন এসে থাকে, যেটা কি না এই রকম এরকম অ্যাকচুয়াল হয়ে থাকে। তো এখানে আমার হচ্ছে নিচে থাকে আমার কি না কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্ক, আর উপরে এখানে থাকে হচ্ছে আমার হচ্ছে x অক্ষ মানে হচ্ছে এটা y অক্ষ বরাবর হচ্ছে। দেখো এতক্ষণ আমরা মডেলের সিদ্ধান্ত পড়ছিলাম, এবার এই সিদ্ধান্তের গুরুত্বটা কি হচ্ছে। তো গুরুত্ব হচ্ছে এই যে বিভিন্ন মৌলগুলোকে এবার আমরা কি না পারমাণবিক গুরুত্ব বা ভরের বদলে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজাবো। এই যে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজিয়ে মডেলে কি করলেন না মেন্ডেলিফের যে পর্যায় সূত্রটা ছিল সেটাকে মানে নতুনভাবে তিনি সংস্করণ করেন, এবং এই নতুনভাবে সংস্করণ করার পরে তিনি কি না মেন্ডেলিফের পর্যায় সারণীটা যেটা ছিল পর্যায় সূত্র সংশোধন করার পরে পর্যায় সারণীতে এসে সেটাকেও সংশোধন করেন, এবং আধুনিক পর্যায় সারণীটাকে কি করেন না তিনি প্রকাশ করেন, সেটাকে না আমাদের এই মজলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? দেখো বন্ধুরা, চলে এলাম আদর্শ মৌল ও সন্ধিগত মৌলে। তো আদর্শ মৌল এবং সন্ধিগত মৌলটা বোঝবার আগে আমাদেরকে কি জানতে হবে না আমাদের একটা ছোট্ট করে একটু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু আইডিয়াটা রাখতে হবে। সেটা কি না দেখো না আমরা ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করি তার একটা হোল ভিডিও আছে যেটা তোমরা অলরেডি ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবার দেখো আমরা একটা মানে পরমাণুর কেন্দ্রে কি থাকে না নিউক্লিয়াস থাকে, যার মধ্যে কি থাকে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং তার চারপাশে কি করে না বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। ঠিক আছে, এবার দেখো এবার ইলেকট্রনগুলো অ্যাকচুয়াল কেমন ভাবে থাকে। তো দেখো এইগুলো আমার ইলেকট্রন, এইগুলো আমার ইলেকট্রন, এইগুলো ইলেকট্রন, এভাবে আরো কক্ষপথ আছে। এবার আমাদের যে কক্ষপথগুলো হচ্ছে আমাদের কে এল এম এবং এন, এই হচ্ছে আমার কক্ষপথ। এবার ইলেকট্রনগুলো অ্যাকচুয়াল কেমন ভাবে আমরা থাকবে সেটা দেখি। যে ইলেকট্রনগুলো আমার থাকবে 2 8 8 18 18 32 এই অর্ডার অনুযায়ী হয়, বাট আমরা জানি যে সর্ববহিস্থ কক্ষে আমরা মানে সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষপথ সেটা আমাদের কি হয় না 8টার কখনো 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। লোকে অ্যাকচুয়াল বসাতে হয় তা দেখাচ্ছি। যে ধরো আমাদের একটা পরমাণু কি রয়েছে না পরমাণু C6 মানে হচ্ছে কার্বনের যে আমরা জানি পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে 6। এই যে পরমাণু ক্রমাঙ্কটাকেই আমরা কি বলে থাকি, পরমাণু ক্রমাঙ্ক মানেই হচ্ছে আমাদের কি না প্রোটন সংখ্যা। ওকে, প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যাকেই আমরা অ্যাকচুয়াল বলে থাকি কি না ইলেকট্রন সংখ্যা। ওকে, ইলেকট্রন সংখ্যা। তো
এবার এই ইলেকট্রন সংখ্যাটাই কি হবে না আমাদের এই পরমাণু নিউক্লিয়াসটার কি হচ্ছে না সারাউন্ড করে রাখবে। তো এবার কেমন ভাবে থাকছে এবার দেখো না, এখানে আমার কি থাকবে না অ্যাট দ্য সেন্টারে আমরা প্লাস সাইন দ্বারা ডিনোট করছি নিউক্লিয়াসটাকে, এবং আমাদের ইলেকট্রন বিন্যাসের যে অর্ডারটা হবে 2, 8, 8 এরকম করে আমাদের হয় অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা। তো এবার দেখো না আমি এটা আমার হচ্ছে ফার্স্ট কক্ষপথ, এখানে আমি কটা ইলেকট্রন বসাতে পারি, এখানে আমি ইলেকট্রন বসাতে পারি, আমরা অলরেডি বলেছি যে 2টি ইলেকট্রন আমাদের হচ্ছে কে কক্ষপথে হয়ে থাকে। তো অলরেডি এখানে আমি 2টি ইলেকট্রন আমি দিলাম। ওকে, এবার চলে আসি নেক্সট কক্ষপথ। নেক্সট কক্ষপথে আমাদের কি হবে না নেক্সট কক্ষপথে আমাদের থাকবে কটা ইলেকট্রন না সর্বোচ্চ তো 8টা তো থাকতে পারে, বাট দেখো এখানে অলরেডি 2টি ইনপুট হয়ে গেছে, তো আমার আর কটা পড়ে থাকবে না হচ্ছে 4টা ইলেকট্রন পড়ে থাকবে। ঠিক আছে, আর 4টা ইলেকট্রন পড়ে থাকবে। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? ওকে, তো এটা একটা আমার ইলেকট্রন বিন্যাস আমি করলাম। তো এরপর আমি যাই কার্বনের পর আমরা আরেকটু হায়ার অর্ডার যদি মৌলকে দেখি, সেটা ধরো আমরা যদি ফ্লুরিনকে দেখি, ফ্লুরিন। এবার ধরো আমরা হচ্ছে ফ্লুরিনকে দেখলাম, আমরা ফ্লুরিনের আমাদের কত হয় আমরা জানি, ফ্লুরিনের হয় আমাদের হচ্ছে 9। ঠিক আছে, 9। তো ফ্লুরিনের যখন আমাদের হচ্ছে অ্যাটমিক নাম্বার 9, তো ইলেকট্রন নাম্বারটাও নিশ্চয়ই কত হবে 9। তো আমরা হচ্ছে অ্যাট দ্য সেন্টারে আমাদের কি রয়েছে নিউক্লিয়াস রয়েছে। এবার হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে আমাদের এটা প্রথম হচ্ছে কে কক্ষপথ। এবার দেখো এই কে কক্ষপথে আমরা কটা ইলেকট্রন আমরা বসাতে পারি না এই কে কক্ষপথে আমরা বসাতে পারি কটা না হচ্ছে 2টি ইলেকট্রন আমরা বসাতে পারি, এবং এর পরবর্তী যে কক্ষপথটা থাকবে তাতে আমরা সর্বোচ্চ যদি মনে করি কটা ইলেকট্রন বসাতে পারি না সর্বোচ্চ ইলেকট্রন আমরা বসাতে পারি 8টা। ঠিক আছে, 8টা তো বসাতে পারি, কিন্তু এখানে আমার 2টি অলরেডি ইনপুট হয়ে গেছে, আর পড়ে থাকে কটা না আর পড়ে থাকছে আমার হচ্ছে 7খানা ইলেকট্রন আর পড়ে রয়েছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তো এটা হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা। এবার আরেকটা কথা বলে রাখি যে কোনো মৌলের মানে যোজ্যতা ঠিক আছে 4-এর বেশি হতে পারে না। এবার কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যে আমরা যোজ্যতা অ্যাকচুয়াল কাকে বলে থাকি না কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকতে পারে তাকে আমরা কি বলি তার হচ্ছে যোজ্যতা বলে থাকি। ঠিক আছে, তো যেমন আমরা এই ফ্লুরিনের ক্ষেত্রে আমরা যোজ্যতা কত বলতে পারি না ফ্লুরিনের ক্ষেত্রে কি আমরা যোজ্যতা কত বলবো 1, 2, 3, 4, 5, 6, 7 7 বলতে পারি না। যদি যোজ্যতা মনে করো কত না 4-এর থেকে বেশি হয় তবে সেটাকে কি করতে হবে না 8 থেকে আমাদেরকে কি করতে হবে বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো 8 থেকে আমরা যখন 7কে আমরা বিয়োগ করব তাহলে অলমোস্ট আমরা তার যোজ্যতা কত পাবো না 1 পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেইন কথা। দেখো চলে এলাম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা কেমন ইলেকট্রন বিন্যাসটা আমরা করব না অ্যাট দ্য সেন্টারে আমার নিউক্লিয়াস রয়েছে এবং তাকে সারাউন্ড করে আমার কে কক্ষপথ, তারপর আমাদের আছে এল কক্ষপথ। ঠিক আছে, তো কে কক্ষপথ এবং এল কক্ষপথ রয়েছে। তো এখানে আমি ফার্স্ট ইলেকট্রনগুলোকে পুট করি। তো এখানে আমার কি রয়েছে ফার্স্ট কে কক্ষপথে 2টি ইলেকট্রন এবং এল কক্ষপথে কটা থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং হচ্ছে 8টা 1 2 3 4 5 6 7 8। তো 8টা এভাবে আমার কি না এল কক্ষপথে। কিন্তু দেখো 2 8 10 এখনো একটা পড়ে রয়েছে, তাহলে এর পরবর্তী কে এল এম কক্ষপথে কি না একটা ইলেকট্রন এখনো থাকবে। ঠিক আছে, যেটাই কি না তার হচ্ছে যোজ্যতা, যেটা হচ্ছে তার কি যোজ্যতা। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? তো দেখো এখান থেকেই আমরা কনসেপ্ট একটা পেলাম কি না যে সময় দেখো এর কি না আমরা তো জানি যে কে এল এম। ঠিক আছে, কে এল এম এটুকু বুঝতে পারো যে এটা আমার হচ্ছে কে কক্ষপথ, এটা আমার এল কক্ষপথ, এটা এম কক্ষপথ। দেখো সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা যেটা রয়েছে মানে এল কক্ষপথ যেটা রয়েছে সেটা কি এল কক্ষপথ যেটা রয়েছে সেটা কি হয় না একটা পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে 2 8 8 এই অর্ডারটা যেটা ছিল। তো দেখো সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথ কে এল এম সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা কি না পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা হচ্ছে পূর্ণ আছে। তাহলে কি এই যে পূর্ণতা আছে তো এটা থেকে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে এই যে মৌলটা অর্থাৎ আমার এই যে সোডিয়াম এটা কি হয়ে গেল না আদর্শ মৌল।
অর্থাৎ আমরা এবার ডেফিনেশনটা কি বলতে পারি না, যে সমস্ত মৌলের কি ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা কি না পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, সেটাকেই আমরা কি বলি না আদর্শ মৌল। এম আই ক্লিয়ার? আবার শোনো, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে কি হয় না সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা কি হয় না পরিপূর্ণ থাকে, অর্থাৎ যতগুলি ইলেকট্রন থাকার কথা এল কক্ষপথে আমরা জানি ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, আমার দেখো এখানে 8টাই রয়েছে এল কক্ষপথে, অর্থাৎ কি না এল কক্ষপথে আমার 8টাই যেহেতু রয়েছে তো এই ইলেকট্রন বিন্যাসটা পারফেক্ট হলো, মানে সর্বোচ্চ কক্ষপথের আগের কক্ষপথটা মানে 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টাই আছে। তো এইরকম ইলেকট্রন বিন্যাসটা আমরা যে সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে পাবো সেটাকে আমরা কি বলছি না তাদেরকে বলছি আদর্শ মৌল। ঠিক আছে, তো আদর্শ মৌল কি বোঝা গেল? এবার দেখো আমরা তো পেলাম কি না সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথ পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ, কিন্তু যদি এমন হয় মনে করো যে সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষপথটা পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ নয়, অর্থাৎ যতগুলি ইলেকট্রন থাকার কথা ততগুলি ইলেকট্রন নেই, তাদেরকে আমরা কি বলবো না তাদেরকে আমরা বলবো সন্ধিগত মৌল। ঠিক আছে, তো তাদেরকে আমরা বলবো সন্ধিগত মৌল। অর্থাৎ আমরা যেমন মনে করো যে কপারের আমি অলরেডি ইলেকট্রন বিন্যাসটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কপারের হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা কি হয় না অসম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে কি হয় না কপার হচ্ছে একটা সন্ধিগত মৌল, যেটা তোমাদের অত ক্লাস 10-এর ক্ষেত্রে অতটা ইন ডিটেলসে লাগে না, তাও বলছি। ইলেকট্রন বিন্যাসের উপর আমার একটা টোটাল ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই ওটা দেখে নেবে। এবার ধরো তোমাদেরকে এক্সামে কোশ্চেন দিল কি না মনে করো এখানে দিল কোশ্চেনটা যে পটাশিয়াম 19, ঠিক আছে, এটা কি আদর্শ মৌল? আদর্শ মৌল এভাবে তোমাকে এটাকে কোশ্চেন এক্সামে হচ্ছে দেওয়া হতে পারে। তো তুমি আর ইলেকট্রন বিন্যাসটা করবে, ইলেকট্রন বিন্যাসটা কি যদি হয় তার সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষপথটা যদি পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে তো তুমি বলতে পারবে যে এটা আদর্শ মৌল। হ্যাঁ, এবং যদি না হয় তাহলে তুমি এটাকে সন্ধিগত মৌল বলতে পারবে। কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখবে যে সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষপথটা পর্যাপ্ত ইলেকট্রন দ্বারাই পরিপূর্ণ, তো এটা আমার কি হচ্ছে এটা আদর্শ মৌলই হবে। ঠিক আছে, এটা আদর্শ মৌলই হবে। এবং তোমাকে এমনও কোশ্চেন দিতে পারে যে সন্ধিগত মৌল যেমন কি হতে পারে, যে ধরো আমার হচ্ছে স্ক্যান্ডিয়াম, এখানে দেখাচ্ছি যে স্ক্যান্ডিয়াম Sc21, যে স্ক্যান্ডিয়াম এটা কি মৌল, ইলেকট্রন বিন্যাসটা করবে অলরেডি বুঝতে পারবে। ঠিক আছে, এছাড়া যেমন আমি বলছিলাম যে কপার, ঠিক আছে Cu, কপার কত না 29 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, সেটাকে তোমরা ইলেকট্রন বিন্যাসটা করবে পারবে। ঠিক আছে, দেখো চলে আসি আমরা যে আদর্শ মৌল এবং সন্ধিগত মৌলের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা একটু দেখা যাক। দেখো আমরা যে আদর্শ মৌলগুলো বলি সেই আদর্শ মৌলগুলোর কি হয় না একটা যোজ্যতা, যেটা বলি আদর্শ মৌলের যে যোজ্যতা কি হয়, যোজ্যতা কি হয় না একটা নির্দিষ্ট থাকে। ঠিক আছে, একটা নির্দিষ্ট যোজ্যতা থাকে, যোজ্যতা একটা নির্দিষ্ট থাকে। কিন্তু সন্ধিগত মৌলের কি হয় না এটা হচ্ছে মানে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তাহলে এখানে কি যোজ্যতা কি হবে পরিবর্তনশীল। ঠিক আছে, পরিবর্তনশীল। তো সন্ধিগত মৌলের যোজ্যতা হচ্ছে পরিবর্তনশীল এবং আদর্শ মৌলের যোজ্যতা একটা নির্দিষ্ট। আমি অলরেডি বললাম যোজ্যতা কি না সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন বিন্যাসে সেটাকেই বলা হয় ওই মৌলের যোজ্যতা। ওকে, তো এটা আমার হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে এরা আদর্শ মৌল পরিবর্তন মানে একটা নির্দিষ্ট যোজ্যতা দেখায় এবং সন্ধিগত মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। ঠিক আছে, এবার দেখো যে আদর্শ মৌল কি না আদর্শ মৌল যারা হয় তারা কি হয় না আদর্শ মৌল কি না ধাতু বা অধাতু। আদর্শ মৌল কি হয় না আদর্শ মৌল ধাতু বা অধাতু হতে পারে, কিন্তু সন্ধিগত মৌল যারা হয় তারা হচ্ছে কি না প্রত্যেকেই হচ্ছে আমার ধাতু। ঠিক আছে, সন্ধিগত মৌল প্রত্যেকেই ধাতু হয়, কিন্তু আদর্শ মৌল তারা ধাতু বা অধাতু হতে পারে। ঠিক আছে, এবার দেখো যে সন্ধিগত মৌল যারা আদর্শ মৌল কি হয়, আদর্শ মৌল গুলো হচ্ছে কি না বর্ণহীন, কিন্তু সন্ধিগত মৌল এরা সবাই রঙিন, সবাই কি হয় না রঙিন। এবার যদি তোমাকে বলা হয় কেন রঙিন, এর অ্যাকচুয়াল প্রপার ব্যাখ্যা তোমরা 11-12 ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তোমরা পাবে যে এরা যে সন্ধিগত মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখানোর কারণেই অ্যাকচুয়াল হচ্ছে এটা রঙিন হয়ে থাকে। জাস্ট এটুকুই একটু জেনে রাখো।
এবার বন্ধুরা চলে আসি গ্রুপ 18, যেটা আমরা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বলে থাকি সেটাতে। দেখো তো বন্ধুরা, এতক্ষণ আমি কি না আদর্শ মৌল এবং সন্ধিগত মৌল সম্পর্কে আলোচনা করলাম, যে একটা আমি ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যাবে না সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষপথ পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকলে সেটা আমার কি হচ্ছে না সেটা আমার আদর্শ মৌল হচ্ছে, এবং সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষপথ যদি পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না থাকে সেটাকে আমরা সন্ধিগত মৌল বলছি। কিন্তু 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 যদি আমরা দেখব যে সর্বোচ্চ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকার কথা যদি ঠিক জাস্ট ততগুলি ইলেকট্রন থেকে থাকে, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলে থাকবো কি না তাদেরকে আমরা বলে থাকবো নিষ্ক্রিয় গ্যাস, যেটা আমরা গ্রুপ 18-এ দেখতে পাই। চলো এবার সেগুলো সম্পর্কে ডিসকাস করা যাক। চলে এলাম আমরা গ্রুপ 18, যেটা কি নিষ্ক্রিয় বা বিরল গ্যাসের গ্রুপ বা সেতু মৌলের গ্রুপ বা অভিজাত মৌলের গ্রুপ। এটাতে আমরা কিভাবে আসছি তার একটু কনসেপ্টটা যদি ছোট করে জেনে নাও। তার কনসেপ্টটা যে কি না আমরা যখন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করেছিলাম, তার যে আমরা কক্ষপথগুলোকে দেখছি যে আদর্শ মৌলের ক্ষেত্রে কি না সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথ পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে, এবং সন্ধিগত মৌলের ক্ষেত্রে কি হয় না সর্ববহিস্থ কক্ষপথের আগের কক্ষপথটা কি পর্যাপ্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকবে না। এইটা ছিল তার আদর্শ মৌল আর সন্ধিগত মৌলের কনসেপ্ট। কিন্তু যখন আমরা গ্রুপ 18-এ আসবো সেক্ষেত্রে আমরা কি দেখবো না কি হয় না আমার এই যে গ্রুপ 18 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলির ক্ষেত্রে কি হয় না নিষ্ক্রিয় গ্যাসগুলির ক্ষেত্রে আমরা দেখি না সর্ববহিস্থ কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকার কথা ঠিক ততগুলি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ মনে করো যে এখানে 8টা ইলেকট্রন থাকাটা উচিত, তো 8টা ইলেকট্রন এখানে আছে, তো এটাই হচ্ছে আমাদের কি না গ্রুপ 18। আমরা গ্রুপ 18তে আমরা দেখি কারা অবস্থান করে না নিষ্ক্রিয় গ্যাস, সেতু মৌল বা অভিজাত মৌল এরা অবস্থান করে। তো সেগুলো কি কি না আমরা জানি যে গ্রুপ 18-এ কারা থাকে না গ্রুপ 18-এ থাকে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। তো এই আমার হচ্ছে 6খানা মৌল কোথায় না গ্রুপ 18-এর মধ্যে অবস্থান করে। তো এই গ্রুপটাকে নিষ্ক্রিয় বা বিরল গ্যাসের গ্রুপ, সেতু মৌল বা অভিজাত মৌল কেন বলা হচ্ছে তার ফুললি ডিসকাশনটা আমি দিচ্ছি। দেখো এখানে নিষ্ক্রিয় বা বিরল গ্যাসের গ্রুপ বলা হচ্ছে কেন না এই যে এই সমস্ত মৌলগুলোকে তোমরা দেখছো এরা কি না এরা প্রত্যেকেই হচ্ছে কি এরা প্রত্যেকেই হচ্ছে আমার হচ্ছে কি না গ্যাসীয় প্রকৃতির হয়, এরা প্রত্যেকেই হচ্ছে গ্যাসীয় প্রকৃতির। এদেরকে বিরল কেন বলা হচ্ছে না বিরল বলা হচ্ছে এই কারণে না এরা হচ্ছে প্রকৃতিতে খুব কম পরিমাণে পাওয়া যায়, প্রকৃতিতে কম পরিমাণে থাকে। এবার দেখো এদেরকে সেতু মৌল কেন বলা হচ্ছে না এদেরকে সেতু মৌল বলা হয় এই কারণে যে এরা গ্রুপ 17 এবং গ্রুপ 1, তো গ্রুপ 1 এবং হচ্ছে গ্রুপ 17 এদের মধ্যবর্তী কি না এদের মধ্যবর্তী একটা কানেকশন কি না এদের মধ্যবর্তী কানেকশন হলো এই গ্রুপ 18। এই গ্রুপ 18 কি না গ্রুপ 1 আর গ্রুপ 17 আর গ্রুপ 1 এর মধ্যবর্তী অবস্থানে থাকার জন্য কি হচ্ছে না এদেরকে কি সেতু মৌল বলা হচ্ছে। বিকজ আমরা জানি দেখো পর্যায় সারণীটাকে তোমরা বইয়ের পাতাতে একদম 2D ইমেজে দেখো, বাট এটা একদম রাউন্ড করে আছে। ওকে, তো এটা একটু ইমাজিন করে বোঝো যে গ্রুপ 18টা রয়েছে, তার এই সাইডে আছে আমার হচ্ছে গ্রুপ 1 এবং সেটাকে রাউন্ড করে এদিকে আছে আমার কি না গ্রুপ 17। তো এভাবে এটা অবস্থান করে। ওকে, এবার দেখো এদেরকে অভিজাত মৌল কেন বলা হচ্ছে না অভিজাত মৌল বলা হচ্ছে এই কারণে না এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেখি যে সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকার কথা ঠিক ততগুলি ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষে অবস্থান করে, তাই এদেরকে কি বলা হয় না অভিজাত মৌলের গ্রুপ বলা হচ্ছে। তো এটাই হচ্ছে এর অল অ্যাবাউট ডিসকাশন। তাছাড়াও দেখো এরা কি না প্রত্যেকে এক পরমাণু, এরা প্রত্যেকেই কি হয় না এরা প্রত্যেকে হচ্ছে এক পরমাণু। এরা প্রত্যেকেই কি না এরা প্রত্যেকেই হলো আমাদের কি না এক পরমাণু। ওকে, এবার এদের মধ্যে দেখো এরা এক পরমাণু আর এরা হচ্ছে একটু নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, সেটা আমি অলরেডি বললাম। কিন্তু এদের মধ্যে দেখো এই যে জেনন এ কিন্তু নিষ্ক্রিয় নয়,
এরা যে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, এরা বেকার। বেকার কেন বেকার? না এরা কার সাথে হচ্ছে মানে যুক্ত হয়ে অন্য কোনো একটা প্রোডাক্ট বা হচ্ছে অন্য কোনো কিছু তৈরি করতে পারে না। বাট এই যে আমরা দেখছি জেনন, এই জেননটা কিন্তু ধরো আমাদের হচ্ছে ফ্লুরিনের সাথে হচ্ছে যুক্ত হয়ে কি না XCF4, XCF2 এই ধরনের কিছু যৌগগুলোকে কি না এই জেনন তৈরি করতে পারে। আর আমাদের এই রেডনটা কি, এই রেডনটা হচ্ছে এখানে কি না তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় বোঝা গেল? বোঝা গেল? এবার এদের কি না এদের কথা জেনে রাখো যে এই যে আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই যে ছখানা মৌল এরা তো নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাস এদেরকে হচ্ছে কেন বলা হচ্ছে? এদেরকে এই কারণে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় যে এই যে হিলিয়াম, হিলিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসে কি দেখি না হিলিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসে দেখি হচ্ছে সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন এবং হচ্ছে নিয়ন থেকে নিয়ন 10 যেটা কি না 2, 8 এটা ইলেকট্রন বিন্যাস আমরা এটা করে থাকি। এরপরে আমরা প্রত্যেকটা মানে বাকি যে আমরা যে কটা মৌল আছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এদের হচ্ছে মানে হচ্ছে আমি আর লিখলাম না একবারে রেডন পর্যন্ত কি হয় না প্রত্যেকটারই কি না সর্ববহিস্থ কক্ষে কি দেখবো না 8টি করে ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের একমাত্র তার তো আর কোনো কক্ষ নেই, জাস্ট তার হচ্ছে শুধুমাত্র কে কক্ষপথ বা হচ্ছে কে এল আছে, তারপর আরো বাড়লে কে এল এম এন এগুলো থাকবে। তো দেখো সেটা বড় কথা না যে এতে সর্ববহিস্থ কক্ষে দেখো হিলিয়ামের 2 আর বাকি এই যে নিয়ন থেকে আপ টু রেডন পর্যন্ত যে কয়েকটি মৌল রয়েছে রেডন পর্যন্ত যে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে আমি লিখে দিচ্ছি যে আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এই যে হিলিয়াম বাদে এদের কি না সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন তো থাকার জন্য কি না এদের ইলেকট্রন বিন্যাসটা দেখা যায় কি অত্যন্ত সুস্থিত প্রকৃতির, অত্যন্ত সুস্থিত প্রকৃতির। এই জন্য কি না সাধারণ অবস্থায় নিজেদের বা অন্য কোনো কারো সাথে কি না যুক্ত হয়ে কোনো রূপ প্রোডাক্ট বা অন্য কোনো পদার্থ উৎপন্ন করতে পারে না। সেই জন্য কি না এরা হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির। ওকে, কিন্তু দেখা যাচ্ছে কি না শুধুমাত্র এই যে জেনন সেই একমাত্র ব্যতিক্রম হচ্ছে। স্টার দিয়ে এটা লিখে রাখো। ওকে, তাছাড়াও একটা কথা ভাবো যে আমি তো বললাম যে এদের হচ্ছে তো এরা নিষ্ক্রিয় গ্যাস, তাছাড়াও এরা কি হয় না এদের হচ্ছে যোজ্যতা কি হয় না শূন্য হয়। এটা মনে রাখো, আমি এর পরের ক্লাসটায় আমি হচ্ছে এর পরের একটু পরেই আমি যোজ্যতা কিভাবে নির্ণয় করা হয় সেটা আমি শেখাচ্ছি। তাতে আমি দেখাবো যে আমার নিষ্ক্রিয় গ্যাসগুলির হচ্ছে যোজ্যতা কেন শূন্য দেখায় তা আমি দেখাবো। ওকে, শুধু এখন এটুকু মনে রাখো যে এদের হচ্ছে যোজ্যতা কি হয় না 0 হয়। ওকে, গোল্লা। বন্ধুরা চলে এলাম আমরা হচ্ছে মৌলের যোজ্যতা কিভাবে নির্ণয় করতে পারি সেইটার দিকে। তো আমরা একটা মৌলের যোজ্যতা আমি নির্ণয় করব কিভাবে? আমরা জানি যে সর্ববহিস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে সেটাকে কি বলা হয় না ওই মৌলের যোজ্যতা বলা হয়। তো আমি একটা মৌল চুজ করলাম কি না আমি একটা মৌল চুজ করলাম কি আমরা হচ্ছে অক্সিজেনকে চুজ করলাম। তো অক্সিজেনের আমরা দেখি তার আমরা ইলেকট্রন বিন্যাসটাকে আমরা করব। তো অক্সিজেনের আমরা কটা ইলেকট্রন থাকে আমরা জানি না অক্সিজেনের আমরা ইলেকট্রন থাকে অ্যাটলিস্ট আমরা জানি হচ্ছে 8টা। তো একে যদি আমি ইলেকট্রন বিন্যাস করে থাকি তাহলে হচ্ছে 2, 6 এটা আমরা পাবো, 2, 6 এটা আমরা পাবো। তো আমরা বলবো কি যে অক্সিজেনের যোজ্যতা কি 6? একদমই নয়। কেন না আমি জানি যে যদি আমরা হচ্ছে সর্ববহিস্থ কক্ষে যে নাম্বারটা কি না 4-এর থেকে যদি আমরা দেখি যে বেশি হয়, 4-এর থেকে কি এই অ্যারোটা মানে হচ্ছে বেশি, 4-এর থেকে যদি বেশি হয়ে থাকে সেটাকে আমরা কি করব না হচ্ছে 8 থেকে সেই নাম্বারটাকে আমরা 8 থেকে মাইনাস করে দেবো। 8 থেকে মাইনাস করে দেবো। 8 থেকে মাইনাস করে দেওয়া হলে আমি দেখবো কত পাচ্ছি, আমি 2 পাচ্ছি। তো অক্সিজেনের আমরা যোজ্যতা কত হচ্ছে, এটাই আমার হচ্ছে কি না অক্সিজেনের হচ্ছে আমার হচ্ছে যোজ্যতা। ওকে, এটাই হচ্ছে আমার অক্সিজেনের যোজ্যতা। ক্লিয়ার আই থিঙ্ক একদম ক্লিয়ার হয়েছে তোমাদের। এরপর চলে আসি আমরা নিষ্ক্রিয় গ্যাসে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসে তো আমি বললাম যে এরা কি না এদের হচ্ছে যোজ্যতা 0 হয়। তো 0 তো হয়, তো দেখা যাক আমি হিলিয়াম 2 এর সর্ববহিস্থ কক্ষে আমরা দেখি হচ্ছে কটি ইলেকট্রন থাকতে পারে না সর্ববহিস্থ কক্ষে আমরা দেখি কটা থাকবে, আর 2টি আছে তো 2টি রইল। তো এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখি যে এর হচ্ছে যোজ্যতাটা কত দেখাচ্ছে, এর হচ্ছে যোজ্যতা আমাদের হচ্ছে জাস্ট 2 দেখাচ্ছে। তো এটা নিশ্চয়ই 4-এর থেকে বেশি নয়, যার জন্য আমি কি এটাকে 8 থেকেও আমি আর বিয়োগ করব না। ঠিক আছে, একমাত্র আমরা দেখছি কি না হিলিয়ামের ক্ষেত্রেই এই যোজ্যতাটা কি হচ্ছে না 2 দেখাচ্ছে। এছাড়া অন্য যেগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে যেমন ধরো মনে করি নিয়ন 10 এর ক্ষেত্রে আমি কি করতে পারি, এর ক্ষেত্রে আমরা 2 আর 8 করব। এবার দেখো সর্ববহিস্থ কক্ষে 8 আছে মানে কি এটা 4-এর থেকে কি আছে না 4-এর থেকে বেশি আছে। তো 4-এর থেকে বেশি আছে মানে এবার আমি কি করব না আমি এটাকে 8 থেকে বিয়োগ করব। 8 থেকে 8 যদি আমি মাইনাস করে থাকি আমি পাচ্ছি হচ্ছে 0। তো নিয়নের আমরা হচ্ছে কি না তার যোজ্যতা কত হচ্ছে, যোজ্যতা হচ্ছে আমাদের হচ্ছে কি না 0 হচ্ছে। ওকে, আন্ডারস্ট্যান্ড। এরপর আমি চলে আসি
ধরো আমি অ্যালুমিনিয়ামে এলাম, অ্যালুমিনিয়ামের কত হয়ে থাকে, অ্যালুমিনিয়ামের আমরা জানি হচ্ছে তার হচ্ছে অ্যাটমিক নাম্বারটা 13 হয়ে থাকে। তো 13 হওয়ার জন্য আমি এখানে কি করতে পারি, দেখো 2 দিলাম, তারপর 8 দিলাম, ওকে, তারপর আমি কত দিতে পারি, 3 দেবো, 2 8 3। তো এটা দেওয়ার ফলে আমি কি দেখবো না, দেখো এটা তো আর 4 থেকে বেশি নয়, তো 4 থেকে বেশি না হওয়ার জন্য আমরা দেখবো কি না অ্যালুমিনিয়ামের হচ্ছে যে যোজ্যতাটা হয় সেটা 3। ওকে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, বোঝা গেল। এরপর চলে আসি কি, আমরা আসছি এরপর সিলিকন। তো সিলিকন সিলিকন যেটা আমরা কি, যার হচ্ছে আমরা অ্যাটমিক নাম্বারটা আমরা যে অ্যাকচুয়াল জানি অ্যাটমিক নাম্বারটা হয় কত না 14, যার অ্যাটমিক নাম্বারটা আমরা জানি হচ্ছে 14, হ্যাঁ 14ই হয়। তো এবার এর ইলেকট্রন বিন্যাসটা করা যাক যে 2 8 4, ঠিক আছে। তো এটা 4 আছে, দেখো 4-এর থেকে বেশি নয়, কিন্তু তুমি এটাকে মনে করলে যে তুমি 8 থেকে যদি এটাকে মাইনাস করবে বলো তাও কিন্তু তুমি 4 পাবে, যদি নাও করো তাও তোমার দেখো এখানে অলরেডি তোমার 4 আছে। তো এটাই দেখো, এটাই 4 কি হবে, সিলিকনের যোজ্যতা হবে 4। ওকে, সিলিকনের যোজ্যতা হবে 4। এরপর আরো একটু অন্য কোনো মৌলের দিকে আসি, ধরো আমরা আসছি একটু হায়ার অর্ডার মৌল, ধরো আমরা ক্লোরিনের কত হয়ে থাকে আমরা জানি 17। তো 17কে যদি আমি ভাঙি তো 2 8, আর কত করতে পারি আমি, 2 8 আর হচ্ছে আমরা কত না 7 করতে পারি, 2 8 7, দেখো 17 হচ্ছে কিনা। এবার এখানে তোমরা হয়তো ভাববে যে কক্ষপথগুলো কি হয়ে থাকে, কে এল এম, এটা আমার কি না কক্ষপথ হয়ে থাকে। তো KLM এটা আমার কক্ষপথ। এবার দেখো এখানে সর্বোচ্চ মানে কক্ষপথে দেখো যে নাম্বারটা রয়েছে 7, সেটা নিশ্চয়ই কি না 4-এর থেকে বেশি, 4-এর থেকে বেশি, তো 4-এর থেকে বেশি, তো নিশ্চয়ই এটাকে আমি কি করব না 8 থেকে এটাকে আমি বিয়োগ করব, 8 থেকে বিয়োগ করলে কত হবে না এটা হচ্ছে আমার কত হচ্ছে 1। তো ক্লোরিনের যোজ্যতা কত না, ক্লোরিনের হচ্ছে আমার যোজ্যতা হচ্ছে আমার 1, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিনের হচ্ছে যোজ্যতা। বোঝা গেল। এরপর চলে আসছি আমরা, ধরো আমরা আসছি যে সালফার হচ্ছে আমার হচ্ছে 16। তো এটাকে আমি ইলেকট্রন বিন্যাস করব, তো 2 8 আর হচ্ছে আমি 6 করলাম। ওকে, 2 8 6 এটা আমি করলাম, ইলেকট্রন বিন্যাসটা করলে দেখো KL আর M কক্ষপথে তো এটা হয়ে থাকে। এবার তো কি করব, সর্বোচ্চ কক্ষপথে দেখো 6 আছে, যেটা কি না 4-এর থেকে বেশি আছে। তো সেটাকে আমি এবার কি করব না 4-এর থেকে বেশি মানে আমি এটাকে করতে পারি 8 থেকে আমি এটাকে বিয়োগ করব, পাবো হচ্ছে আমি 2। তো সালফারের যোজ্যতা কত আমি পেলাম 2। ওকে, আই থিঙ্ক তোমাদের হচ্ছে কি না এই যোজ্যতা একটা মৌলের তার যোজ্যতা কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা হচ্ছে শিখতে পারলে, ঠিক আছে। ওকে, এনাফ, আশা রাখছি আর কোনোদিন এই মৌলের যোজ্যতা নির্ণয় করার দিকে তোমাদের কোনো রূপ প্রবলেম হবে না। ওকে, তো বন্ধুরা এই ছিল আমার পর্যায় সারণীর পার্ট 2 ভিডিও। এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, এবং দেখা হচ্ছে তবে বন্ধুরা নেক্সট পর্যায় সারণীর পার্ট 3-তে। তো ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই, সি ইউ।